শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাদি শুকনো ঠোক গিলে সিমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। সিফাতের হাতে অনেক আগেই আলগা হয়ে গেছে। সিমি সিফাতের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, খাটের সাইডে বসে পড়ে। সিফাতও সিমির পাশে বসে। বিয়ের এতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত এক রুমে এক বিছানায় ঘুমায়নি সাদি আর ছোঁয়া। মানুষ মাত্রই ভুল হয়, আর সেখানে ছোঁয়া সাদির জন্য হালাল। আর সাদি চায় না কোনো ভুল হোক, তার নিয়ম করে এড়িয়ে গেছে। কিন্তু আজকে কেন জানি ছোঁয়ার সাথে বেড শেয়ার করতে ইচ্ছে করছে ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে, বুকের উপর ছোঁয়ার মাথাটা রাখতে। পায়চারি করতে থাকে সাদি। নিজের ভাবনায় নিজেই অবাক হয়, বিরক্ত লাগছে নিজের ভাবনাকে। মানুষটাকে এতটা প্রায়োরিটি দেওয়ার উচিত নয়, তাহলে সেই মানুষটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ফোন বেজে ওঠে সাদির। স্ক্রিনে ইভা নামটা জলজল করছে। বিরক্ত হয় সাদি, যত নষ্টের গোড়া সব এই মেয়েটা। খাটে বসে বালিশ কোলে নিয়ে ইভার কল রিসিভ করে সাদি। বলো, কেমন চলছে দিনকাল? তোকে সামনে পেলে থাপড়াইতাম। তাতে দাঁত চেপে বলে সাদি। উমা, কেন? তোর বউ কি আবারও গেছে সৈকতের কাছে ডিভোর্সের জন্য? না, যাবেও না। বলেছিলাম না একটু সময় দে, ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দে, তোকে ছাড়া কিছুই বুঝবে না। ইভা হেসে বলে, সেটা বুঝলাম, এখন প্রবলেম হয়ে গেছে অন্য জায়গায়। কোন জায়গায়? উল্টে আমি ওই মেয়েকে মিস করতে শুরু করেছি। ইভা খিলখিল করে হেসে ওঠে। প্রেমে পড়ে গেছিস তুই? হাসতে হাসতে গড়াগড়ি খেতে খেতে বলে ইভা। সাদি খট করে ফোন কেটে দেয়। এর এই আলগা প্যাসাল শোনার সময় নেই। ফোন রেখে আবারও উঠে দাঁড়িয়ে পড়ে সাদি। কিছুতেই শান্ত থাকতে পারছে না। সিমি চিৎকার করে সাদি স্যার বলে ডাকে। সাদি রুমে পায়চারি করছিল। সিমির চিৎকারে এগিয়ে যায়। সিফাতের রুম থেকে আওয়াজ আসছে, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ। সাদি কোমরে হাত দিয়ে দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সিমি, তুমি ভেতরে? সাদি বলে। সিমি দরজার সাথে লেগে দাঁড়িয়েছিল। তাতে দাঁত চেপে বলে সিমি। রাগে মাথা ফেটে যাচ্ছে। সাদি ফুস করে শ্বাস নেয়। আচ্ছা, চেঁচিও না, আমি দেখছি কি করা যায়। সিমি কটমট চোখে তাকায় সিফাতের দিকে। সে লম্বা হয়ে শুয়ে আছে। হাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। রক্তগুলো জমাট বেঁধে গেছে। শুনলে না সিমি? আবেগ মিশ্রিত কণ্ঠে বলে সিফাত। সিমি চোখ বন্ধ করে শ্বাস নেয়। কি শুনবো? চল শক্ত করেই বলে সিমি। সিফাত করুণ চোখে তাকায় সিমির দিকে। আমি যা বলতে চাই তাই। হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে সিমি এগিয়ে যায় দুপাশ সিফাতের দিকে। কি শোনাবেন? এইটাই যে আমাদের বিয়ের ঠিক 2 মাস পর আপনার জীবনে রিমি নামের কেউ চলে আসে, আর তাতেই আপনি মজা চান। এতটাই মজা চান যে তাকে বিয়ে পর্যন্ত করতে চান। কিন্তু তখন মনে পড়ে যায় আমি তো অলরেডি একটা বিয়ে করে ফেলেছি। কিন্তু তাতে কি, কেউ তো আর জানে না। তখনই ডিভোর্সের ব্যাপারে মাথায় ঢুকে যায় আপনার। রিমিকে বেড পার্টনার হওয়ার অফার দিয়েছেন আপনি, কিন্তু সে ডিরেক্টলি না করে দিচ্ছে। এই গল্পটা শোনাতে চাইছেন আমায়? একদমে কথাগুলো বলে থামে সিমি। রাগে শরীর কাঁপছে, কণ্ঠনালীও কাঁপছে। ইচ্ছে করছে সব ভেঙে ঘুরিয়ে দিতে। কেন পুরনো ক্ষত জাগিয়ে দিচ্ছে এই মানুষটা। সিফাত চোখ বন্ধ করে ফেলে। চোখের কুর্নিশ বেয়ে এক ফোঁটা পানি পড়ে। সিমি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। বিশ্বাস করুন, এতে আমার কোনো রাগ নেই। শুধু একটু হলে না আমি আপনাকে ক্ষমা করে দিতাম। রিমিকে বিয়ে করে নিলেও আমি আপনার সংসারে ফিরে আসতাম। কিন্তু আপনি কি করলেন? আমি বিনা বাক্যে ডিভোর্স দিতে রাজি হয়ে গেলেন, আর আপনিও ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিলেন। সব কিছুই ভালোই হলো, কিন্তু যখনই জানতে পারলেন আমি প্রেগন্যান্ট, রিমির সাথে বিয়েটা ভেঙে দিলেন। উঠে পড়ে লাগলেন আমার বাচ্চাটাকে পেছনে। কেন? আমি জানি না আপনি কেন আমার সামনে এসে হিমুর থেকে খবর নিতেন, কিন্তু ডেলিভারির দিন নার্সকে টাকা খাইয়ে আমার বাচ্চাকে চুরি করে নিলেন, আর নার্সকে ধরিয়ে দিলেন একটা মরা বাচ্চা। এতটা নিষ্ঠুর আপনি কিভাবে হলেন? এতটা ভেঙে কেন ঘুরিয়ে দিলেন আমায়? কাতে হাঁটু মেরে বসে পড়ে সিমি। সিফাতের বলার মতন কোনো কথা নেই। মুখে কুলু পেটে চোখ বন্ধ করে শুয়ে আছে। তখনই দরজা খুলে দেয় সাদি। পরি দৌড়ে এসে বাবার বুকে মাথা রেখে শোয়। কান্না থেমে যায় সিমির। পরি তো মায়ের কাছেও আসতে পারত। সিফাত পরম যত্নে আগলে নেয় পরীকে। সাদির শুকনো কাশি দেয়। সিমি, আর ইউ ওকে?
সিমি চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। স্যার, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? আর আপনার ভাইকে বলে দিবেন আমার আশেপাশে আসলে ওনাকে খুন করে দিতে আমি দুইবার ভাববো না। লাল হয়ে যাওয়া চোখে সিফাতের দিকে তাকিয়ে এক পলক তাকে বলে সিমি। সাদি দীর্ঘশ্বাস ফেলে। সিমি, আমি বলছিলাম সিমি হাত উঁচু করে থামিয়ে দেয় সাদিকে। আমি ওনাকে ভীষণ ঘৃণা করি, ভীষণ। কিন্তু উনি বাবা হিসাবে একজন সৎ আদর্শ বাবা, ছেলে হিসেবেও খুব ভালো, ভাই হিসাবে ওনার তুলনা অতুলনীয়। তাই আমি চাই না আমার মতো ওনার বাবা মা ভাই এমনকি আমার ছোট্ট পরিটা বাবাকে ঘৃণা করুক। আমার অতীতের গল্প শুনে আপনি সহ্য করতে পারবেন না, নিজের ভাইকে খুন করতে ইচ্ছে হবে আপনার। বলে হনু নিয়ে চলে যায় সিমি। সিফাত অপরাধীর মতো তাকিয়ে থাকে সাদির মুখের দিকে। বাবা, তোমার হাতে কি আছে? সিফাতের কাটা হাতটা ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলে পরি। সাদি সিফাতকে দেখে চমকে ওঠে। সাদি দৌড়ে সিফাতের কাছে যায়। সিফাত উঠে বসে পড়ে। কিভাবে কাটলো? ইস, অনেকটা কেটে গেছে। সাদি সিফাতের কাটা হাতটা ধরে বলে। পরি সিফাতের বুকে মাথা লুকিয়ে কেঁদেই যাচ্ছে। মা বাবা একদম ঠিক আছে, কাঁদে না। পরির মাথায় হাত বুলিয়ে বলে সিফাত, কিন্তু পরি থামে না, বরং শব্দ করে কেঁদে ওঠে। পরির কান্নার আওয়াজে ছোঁয়া সাবিনা বেগম চলে আসে। ছোঁয়া পরিকে কোলে তুলে নেয়। সাবিনা বেগম সিফাতের জখম হওয়া হাতের দিকে তাকিয়ে ফ্রিকুচকে সাদি স্যাবলন তুলা এনে সিফাতের হাতের ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে থাকে। কাটলো কি করে? সাবিনা বেগম ছেলের মাথা হাত বুলিয়ে বলে। সিফাত মাথা নিচু করে ফেলে, উত্তর দেয় না। ফুস করে শ্বাস নেয় তিনি। বাবাকে নিয়ে দুই ভাই এই রুমেই শুয়ে পড়ো, আমরা একসাথে ঘুমাবো। বলে ছোঁয়ার হাত ধরে বেরিয়ে যায়। ছোঁয়া এক পলক তাকায় সাদির দিকে। সাদির চোখের ইশারায় ছোঁয়াকে দেখা করতে বলে, কিন্তু ছোঁয়া সেটা বুঝতে পারে না। সাদি খাবার খাওয়ার সময় ছোঁয়াকে দেখতে পায় না। সাদি মায়ের কাছে জিজ্ঞেস করার সাহসও পায় না, চুপচাপ খেয়ে উঠে যায়। সিফাত খেতেই যায়নি, বাবা আরামসে খাচ্ছে। সাবিনা বেগম নিজ হাতে খাবার বেড়ে দিচ্ছেন ওনাকে। সাদি রুমে এসে দেখে সিফাত মাথায় হাত দিয়ে শুয়ে আর পরি সিফাতের বুকের উপর শুয়ে আছে। তোর মামা কোথায় আম্মু? সাদি পরির মাথায় হাত বুলিয়ে বলে। পরি সিফাতের পেটের উপর গোল হয়ে বসে। মা আর আম্মা দুজন মিলে মুভি দেখছি আর বলছি তোমাদের খেতে। গাল ফুলিয়ে বলে পরি। সাদি ফুস করে ওঠে। বাচ্চা মেয়েটাকে না খাইয়ে দিয়ে মুভি দেখা হচ্ছে? হাতের কাছে পেলে ঠাস করে একটা চর মেরে দিত, ইডিয়েট একটা। পিড়পিড় করে বলে সাদি। আমাদের দুই ভাইয়ের মনে আগুন জ্বালিয়ে দিব্যি মুভি দেখছে ওরা। সিফাত তাচ্ছিল্যে হেসে বলে ওঠে। সিফাতের অসহায় ফেস দেখে ভীষণ হাসি পাচ্ছে সাদির, কিন্তু খিলখিল করে হাসাটা সাদির ক্যারেক্টারে নেই। হাসতে জানেই না, ইদানিং কারণ ছাড়াই হাসি পায়। মা, মাম্মামকে গিয়ে বলো পাপা এখনই ডাকছে। পরীকে বলে সাদি। যদি ধমক দেয়? দিবে না, যাও, দিলে আমি বকে দেব। পরি এক গাল হেসে দৌড় দেয় ছোঁয়ার রুমের দিকে। তোর বউ আসবে না রে ভাই, শুয়ে পড় আমার পাশে। একটু সরে সাদিকে জায়গা দেয়, বলে সিফাত। আসবে, আসতে তো হবেই। সাদি আনমনি বলে ওঠে। 1 ঘন্টা হয়ে গেছে পরি ছোঁয়াকে ডাকতে গেছে, এখনো আসার নাম নেই। পায়চারি করতে করতে সাদির পা ব্যথা হয়ে গেছে। সিফাত একটু পর দীর্ঘশ্বাস ফেলছে জোরে জোরে। বিরক্ত লাগছে সাদির। পরিও যে এই গেল আর আসার নাম নেই, পরিটাকে আটকে রেখেছে। পরি আসলেও তো ওর থেকে খবর নেওয়া যেত। আসতো একটা ইডিয়েট ওই কাঁথাটা। পায়চারি না করে শুয়ে পড়, তোর বউ এতক্ষণ ঘুমিয়ে গেছে, এখন শুধু নাক ডাকছে। হাই তুলে কপালে হাত বুলাতে বুলাতে বলে সিফাত। সাদির পায়চারি থেমে যায়, তাতে দাঁত চেপে তাকায় সিফাতের দিকে। তুই ঘুমা, আমাকে ডিস্টার্ব করছিস কেন? দাঁত কটমট করে বলে সাদি। সেটাই তো, আমারও তো এখন ঘুমানোর সময়। বউ নাই, মেয়েটাও চলে আছে, হাই কপাল। আফসোসের সুরে বলে সিফা। সাদির বিরক্ত লাগছে ওর আফসোস দেখে। ভুল করার সময় মনে ছিল না? বাবাটাও রুমে আসছে না। সাদি বুদ্ধি পেয়ে যায়, বাবাকে খোঁজার ছুতো দিয়েই চলে যাবে ওই রুমে। সুযোগ পেলে কান ধরে টেনে নিয়ে আসবে ছোঁয়াকে, আর ফাঁকা জায়গায় এনে কানের নিচে দুটো দেবে। পরনের টি শার্ট টেনে টেনে ঠিক করে নেয় সাদি। শুকনো কাশি দিয়ে সাবধানে পা ফেলে বেরিয়ে যায় রুম থেকে। বাবা খাবার টেবিলেই বসে ফোনে নিউজ দেখছে। নিজের রুমের দিকে উকি দিয়ে দেখে দরজা বন্ধ।
কোনো আওয়াজ আসছে না। ভাই ঠিকই বলেছে, নাক থেকে ঘুমাচ্ছে ইডিয়েটটা। দাঁত কটমট করে বাবার সামনে থেকে ফোন কেড়ে নেয় সাদি। সালমান ফ্রুকুচকে তাকায় ছেলের দিকে। ফোন কেন নিলি? ঘুমে চলো, তোমার জন্য ঘুমাতে পারছি না। ফোন বন্ধ করে ঠাস করে বাবার সামনে নামিয়ে বলে সাদি। তুই লাইন নিভিয়ে শুয়ে পড়, আমি চুপি চুপি গিয়ে তোদের পাশে শুয়ে পড়বো। ফোনটা আবারও হাতে নিয়ে বলেন তিনি। সাদি ফুস করে শ্বাসটা নেয়। কপালটা খারাপ আজ। কটকট পা ফেলে রুমে চলে যায়। সিফাত গান শুনছে কপালে হাত ঠেকে, মাঝে মধ্যে গানের তালে তালে তালও মিলাচ্ছে। সাদি এসে ঠাস করে গান অফ করে দেয়। সিফাত কপালে 3টে ভাঁজ ফেলে তাকায় একবার সাদির দিকে। সাদি বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। শাশুড়ি ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। চোখে তার ঘুম নেই। ওনার এক পাশে পরি, অন্য পাশে ছোঁয়া শুয়ে আছে। পরির পাশে সিমি শুয়ে আছে। ছোঁয়া গুটি সুটি মেরে শুয়ে আছে। এতক্ষণ এপাশ ওপাশ করছিল, সবে চোখ বুঝেছে। সাবিনা বেগম তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের দিকে। এই মেয়েকে সাদির বউ হিসেবে পেয়ে সত্যি খুব খুশি তিনি। কখনো ভাবিনি এই ছটফটে মেয়েটা মানিয়ে নিতে পারবে সাদির সাথে, বা সাদিও এই মেয়েটাকে মানিয়ে নেবে। সত্যি কি মানিয়ে নিয়েছে, নাকি ওনার সামনেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে? বুকটা থক করে উঠে ওনার। তাকায় সিমির মুখের দিকে, বুক চিরে কান্না পায়। এই মেয়েটার এমনটা না হলে কি চলতো না? কত সুন্দর পরিবার হতো ওনার। কিন্তু সিফাতের একটা ভুল পরিবারটা এলোমেলো করে দিল। এই মেয়েটার মুখের দিকে তাকলে নিজেকে অপরাধী মনে হয় ওনার। ছেলেদের শিক্ষা ঠিক দিতে পারেননি বলেই মনে হয়। দীর্ঘশ্বাস ফেললেন উনি। হাতের উপর ভর দিয়ে মাথাটা উঁচু করে, খুব যত্ন করে চুমু এঁকে দেয় ছোঁয়ার কপালে। মুখের উপর পড়ে থাকা ছোট্ট চুলগুলো কানের পিঠে গুজে দেয়। ছোঁয়া নড়ে চড়ে সাবিনা বেগমের কোমর জড়িয়ে ধরে। মুচকি হাসেন তিনি। একদম বাচ্চা মেয়েটা। পরি সিমিকে জড়িয়ে ঘুমাচ্ছে। বুকের ভেতরে প্রশান্তি বয়ে যায় ওনার। এটাই ওনার পরিবার। এই মেয়ে দুটোই ওনার ঘরের লক্ষ্মী। কখনো এদের দূরে যেতে দেবেন না তিনি। বেলকনিতে রাত পার করে সাদি। ল্যাপটপে অফিসের কাজ করে ভোর করে ফেলে। এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি, ইচ্ছে করেই করেনি। ফজরের আজান ভেসে আসতে ল্যাপটপটা বন্ধ করে ফেলে। এক কাপ কফি হলে ভালো হতো। আড়মোড়া ভেঙে ওঠে, দাঁড়ায়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে রুমের থেকেই বের হয়। ছোঁয়ারও ঘুম ভেঙে গেছে। সাদির কথা খুব মনে পড়ছে। 7টায় গাড়ি চলে আসবে ওদের নিতে। আর মাত্র কয়েক মুহূর্ত, তারপরই তো চলে যাবে। হাই তুলে বিছানা থেকে নামে শাশুড়ি আর সিমি। পরি গভীর ঘুমে আচ্ছন্ন। ওরা মনে হয় নামাজ পড়বে না। সাদির সাথে দেখা করে এসে ওদের নামাজ পড়তে ডাকবে ছোঁয়া। অন্ধকারে জুতো খুঁজে পায় না, খালি পায়ে হাঁটা শুরু করে। রুম থেকে বের হতেই দেখতে পায় কিচেনে আলো জ্বলছে। খট করে আওয়াজ আসছে। ছোঁয়া ফ্রুকুচকে রান্নাঘরের দিকে হাঁটা শুরু করে। ওখানে গিয়েই দেখে সাদি পানি গরম করছে। চোখে মুখে বিরক্তির ছাপ। ছোঁয়ার মুখে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে হেঁটে সাদির পেছনে গিয়ে দাঁড়ায়। ভালো করে দেখে নেয় সাদিকে। এতক্ষণে আসার সময় হলো? চুলা খট করে বন্ধ করে গভীর গলায় বলে সাদি। ছোঁয়া চমকে ওঠে। জানলো কি করে? চোখ দুটো বড় বড় হয়ে যায়। আপনি জানলেন কি করে? ছোঁয়া জিজ্ঞেস করে। সাদি পেছনে ঘুরে ছোঁয়ার মুখোমুখি দাঁড়ায়। এই সাজে আজকে প্রথম দেখলো ছোঁয়াকে। সাদা টি শার্ট, কালো স্কার্ট, হয়তো ভুলে ওড়না ফেলেই এসেছে। ঘুম ঘুম চোখ দুটো ফুলে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে। খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে আধ খোলা হয়ে গেছে। ফর্সা গলায় স্বর্ণের চেয়ে চিকচিক করছে। সাদি সময় নিয়ে পর্যবেক্ষণ করে ছোঁয়াকে, তারপর চোখ বন্ধ করে শ্বাস টানে। কফি বানাচ্ছেন? ছোঁয়া প্রশ্ন করে। পরি বলেছিল আমি ডাকছি। বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে সাদি। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। মুভি দেখছিলাম। রিন্ডি নিয়ে বলে সাদি। ভেরি গুড। এখন এখানে কেন? একটু পরে চলে যাব, কিছুদিন থাকতে হবে, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে আসি। মন খারাপ করে বলে ছোঁয়া। ভালো। ছোঁয়া বুঝতে পারে সাদি রেগে কথা বলছে, তাই চুপ করে থাকে। কথা বলে না, কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমায় মিস করবে? সাদি চট করে জিজ্ঞেস করে। চমকে উঠে ছোঁয়া মাথা তুলে তাকায় ছোঁয়ার দিকে। সত্যি কি মিস করবে? আপনি আমায় মিস করবেন? ছোঁয়া উল্টো জিজ্ঞেস করে। সাদি জোরে শ্বাস টানে। কি জানি। ছোট বাকিয়ে বলে সাদি। ছোঁয়া মুখ বাঁকায়। খুব ভালো করেই জানা আছে মিস করবে না। আছে না ওই মেঘা, তার সাথে ঠলাঠলি করবে। করুক কি? ছোঁয়ার কি? ছোঁয়াও ডিভোর্স পেপার বানাতে
লেগে পড়বে। সাদি ছোঁয়ার দিকে তাকিয়ে বুঝতে পারে মনে মনে ঠিক কি ভাবতে পারে। মুচকি হাসে সাদি, সেটা ছোঁয়ার আড়ালে। আচমকা কোমর জড়িয়ে ধরে ছোঁয়ার। চোখ দুটো বড় বড় হয়ে যায়, ঠোঁট দুটোর মাঝখানে কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। মাথা গিয়ে ঠেকে সাদির বুকে, হাত দুটো দিয়ে সাদির টি শার্ট খামচে ধরছে। সাদির বুকের থুকফুকানি খুব ভালো করে বুঝতে পারছে ছোঁয়া। ডিভোর্সের কথা মাথাতেও আনবে না। মেঘা চলে যাচ্ছে বিদেশে, কালকেই ফ্লাইট। আমাদের মিশন কমপ্লিট। কোমরটা শক্ত করে চেপে ধরে ফিসফিসিয়ে বলে সাদি। হাত পা অবশ্যই আসছে ছোঁয়ার। বুকের ভেতর টিপটিপ আওয়াজ হচ্ছে। চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। আর তখনই সাদি আলতো করে ছোঁয়া ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সাদি চমকে ওঠে। ছোঁয়া খিচে বন্ধ করে রাখা চোখ জোড়া আপনা আপনি বড় বড় হয়ে যায়। সাদির মুখটা গম্ভীর, যেন কিছু হয়নি। গম্ভীর মুখে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া হাসফাস করছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, ছাড়াতে চাইছে নিজেকে সাদির থেকে। ছোঁয়া যত সরাবার জন্য নড়াচড়া করছে, সাদি ততই আঁকড়ে ধরেছে। ছোঁয়ার দৃষ্টি সাদির বুকের দিকে। একদম ছটফট করবে না, সারাক্ষণ বাড়িতেই থাকবে পুরীর সাথে, বুঝলে? ফিসফিস করে বলে সাদি। শুকনো ঢোক গিলে ছোঁয়া মাথা নাড়ায়। সাদি ছোঁয়ার নাক টেনে দিয়ে ছেড়ে দেয়। ছোঁয়া খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়, জোরে জোরে শ্বাস টানতে থাকে, যেন এতক্ষণ শ্বাস বন্ধ ছিল। সাদি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কফি বানিয়ে দাও। সাদি দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে। ছোঁয়া লজ্জায় নড়তে পর্যন্ত পারছে না। মাথা নিচু করে জামা মুঠো করে ধরে ঠোঁটে ঠোঁট চিপে দাঁড়িয়ে আছে ছোঁয়া। অস্বস্তিকর পরিবেশ, এখান থেকে ছুট্টে পালাতে ইচ্ছে করছে। এই লোকটার সামনে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে। কি হলো, বানাও কফি। সাদি ছোঁয়ার নড়াচড়া দেখে আবারও বলে। চমকে উঠি ছোঁয়া। শ্বাস নেওয়ার শব্দ বের হয়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আমতা আমতা করে চোখ বন্ধ করে বলে ছোঁয়া। সাদি ফ্রু কুচকে তাকায়। জাস্ট পানি গরম করে কফি ছেড়ে দেবে, তাতে করো। মাথা চুলকে বলে সাদি। ছোঁয়ার এবার কাঁদতে ইচ্ছে করছে। লজ্জায় ফেলে এখন মজা নেওয়া হচ্ছে। দাঁতে দাঁত চেপে সাদির দিকে এক পলক তাকিয়ে এক দৌড় দিয়ে চলে যায় ওইখান থেকে। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এত পিচ্ছি কেন ইডিয়েটটা? বিড়বিড় করে বলে সাদি। তারপর দীর্ঘশ্বাস ফেলে কফি বানাতে লেগে পড়ে। ছোঁয়া রুমে এসে দরজা লক করে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে, বুকে হাত দিয়ে। ইস, কি করলো লোকটা! লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে ছোঁয়ার। কিরে দাঁড়িয়ে আছিস কেন? নামাজ পড়বি না? সিমি যায় নামাজ বিছাতে বিছাতে বলে। ছোঁয়া চোখ খোলে। সাবিনা বেগম তসবি হাতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। বুঝে যায়নি তো। ছোঁয়া বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে এক দৌড়ে ওয়াশরুমে ঠকে যায়। সিমি আর সাবিনা বেগম নামাজে দাঁড়িয়ে যায়। সাবিনা বেগম রান্না করছে, ছোঁয়া খাবে না বলছে। হাইসে বমি হয় ছোঁয়ার, কিছু খেলেই বমি আরো বেশি হয়। সাদি বেছে বেছে হাইসটাই ভাড়া করেছে। খাবার টেবিলে ছোঁয়াকে দেখবে আশা করেছিল সাদি, কিন্তু আশা বিফলে গেল। সিফাতও খায়নি। খাবার গলা দিয়ে নামছে না ওর। পরি সিফাতের কোলে বসে আছে, জেদ হচ্ছে বাবাকে ছাড়া যাবেই না, কিছুতেই যাবে না। পরির আবদার ফেলার সাধ্য সিফাতের নেই। সিমি প্রকুচকে সিফাতের দিকে তাকিয়ে আছে। বাবা হিসেবে কতটা নিখুঁতই লোকটা। কি বলবে, এক সময় এই বাচ্চাটার মাকে ছেড়ে দিয়েছিল এই অমানুষটা। পরির মুখের দিকে তাকিয়ে ইচ্ছে করে সবটা ঠিক করে নিতে, সবটা বলতে, শুধু সিফাতকে নিজের আশেপাশে থাকতে দিতে। মেয়ের স্কুলে দুজনের মিলে মেয়েকে নিয়ে যেতে, বিকেলবেলা দুজনে মেয়ের দু হাত ধরে ঘুরতে, কিন্তু বিবেক বাধা দেয়। বেঈমানদের ক্ষমা করতে নেই। পড়ি খেয়ে নাও। সিমি সিফাতের পাশে বসে বলে। সিফাত তার চোখে তাকে সিমির দিকে। সিমি একবারও তাকায় না। পরি সিফাতের বুক থেকে মুখ তোলে, চোখের কোণে পানি। কাঁদছো কেন তুমি? সিমি চোখ মুখ শক্ত করে বলে, পাপা যাবে না? ফুপিয়ে কেঁদে ওঠে বলে পরি। সিফাত দীর্ঘশ্বাস ফেলে। সিমি সিফাতের দিকে তাকায়। ঠিক আছে, তোমাকেও যেতে হবে না। ভাত পরির মুখের সামনে ধরে বলে সিমি। শব্দ করে কেঁদে উঠে বলে পরি। সিমি তাতে দাঁত চেপে তাকায় সিফাতের দিকে। সিমির দৃষ্টিতে ভয় পেয়ে যায় সিফাত। কে বলেছে যাব না? যাবো তো আমি। সিফাত হাসার চেষ্টা করে বলে। মুহূর্তেই পরি কান্না শেষ হয়ে যায়। টিস করে সিফাতের গালে চুমু দিয়ে দেয়। সিফাতও হেসে ফেলে। বাবা মেয়ের খুনসুটি দেখে ভালো লাগায় ছুঁয়ে যায় সিমির মন।
কিন্তু সেটা বুঝতে দেয় না। চুপচাপ পরীর মুখে খাবার পুড়ে দেয়। পরীও খুশি মনে সিফাতের সাথে কথা বলতে বলতে খেয়ে নেয়। ছোঁয়া রেডি হয়ে নেয়, জামা কাপড় সব লাগেজ পুড়ে নেয়। সিমি কাপড় পরেছে, ছোঁয়া 3 পিস পরেছে। শাড়ি ক্যারি করা ভীষণ অস্বস্তিকর। পরী সিফাতের সাথে ম্যাচিং করে সাদা ফ্রক পরেছে। এখানে শুধুমাত্র সাদি একাই থাকবে। সাদি মায়ের থেকে বিদায় নিয়ে অফিসে চলে যায় 7টার সময়। এত আগে যাওয়ার কারণ বুঝতে পারল না সাবিনা বেগম, কিন্তু ছোঁয়ার মন খচখচ করছে। যাওয়ার আগে তো একটাবার দেখা করে গেল না ছোঁয়ার সাথে। গাল ফুলিয়ে ফেলে ছোঁয়া, কথাই বলবে না লোকটার সাথে। অফিসে বসে হাসপাস করছে সাদি, কোনো কিছুতে ভালো লাগছে না। বাড়িতে গেলেই ফাঁকা ফাঁকা লাগবে। সবকিছু মাথা থেকে ছেড়ে কাজে ফোকাস করার চেষ্টা করে। তখনই কেবিনের দরজায় কেউ নক করে। সাদি বিরক্ত হয়, তাইলে চোখ রেখেই কামিং বলে। মেঘা হাঁটু অব্দি জামাটা টেনে টুনে চুল ঠিক করে ঠুকে পড়ে। গুড মর্নিং সাদি। একগাল হেসে বলে মেঘা। সাদি ফ্রু কুচকে তাকায় মেঘার দিকে। এখন তো অফিস টাইম না, কেউ নেই অফিসে, তাহলে তুমি কি করছো? কলম ঘোরাতে ঘোরাতে কপালে 3টে ভাঁজ ফেলে বলে সাদি। চলে আসলাম। সাদির সামনে চেয়ার টেনে বসে মেঘা, বলে কি করে আসলে সেটাই তো জিজ্ঞেস করছি, জানলেই বা কি করে আমি এখন অফিসে? সাদির প্রশ্ন শুনে মেঘা কিছু বলে না, তাকিয়ে থাকে সাদির দিকে। কি বলতে চাইছি সেটা জানা ইম্পর্টেন্ট, না কি কি করে আসলাম সেটা জানা জরুরি? 2 হাত টেবিলের উপর রেখে বলে মেঘা। বলো কি বলবে? ফাইল খুলে তাতে মনোযোগ দিয়ে বলে সাদি। আমার আপনাকে দরকার, বিয়ে করবে না মাই? মেঘা সোজা সাপটা বলে দেয়। সাদি ফাইল থেকে দৃষ্টি সরিয়ে মেঘার দিকে তাকায়, তাতে আমি বিবাহিত, ভুলে যাওনি নিশ্চয়ই? দাঁত চেপে বলে সাদি। ভুলিনি। আরে ওই মেয়ে আপনাকে কি দিতে পারবে? বাচ্চা একটা, ওর তো ফিটার খাওয়া উচিত। কিচ্ছু বোঝে না, কখনো সুখী হতে পারবেন না আপনি। আউট। হাতের কাছে থাকা কাচের গ্লাসটা আছাড় মেরে চিৎকার করে বলে সাদি। ভয় পেয়ে যায় মেঘা, শুকনো ঠোক গিলে। আমার বউকে নিয়ে একটা কথাও শুনবো না আমি। আমাকে প্রপোজ করতে আসছিস তুই আমাকে? হ্যাঁ, বের করছি তোর প্রপোজ, দাঁড়া। সাদি আশেপাশে কিছু খুঁজে, রাগে শরীর কাঁপছে। বাড়িতে এসেও মন ভালো নেই ছোঁয়ার। মেঘলা আকাশের মতন কালো হয়ে আছে মুখখানা। এতদিন বাড়িতে আসার জন্য কত পাগল ছিল, এখন এ বাড়িটা অসহ্য লাগছে। সাবিনা বেগম ছোঁয়াদের বাড়িতেই নামিয়ে দিয়ে গেছে ওদের। এখানে 2 দিন থেকে বাড়ি নিয়ে যাবে বলে গেছে। বাবা মায়ের সাথে কোনো রকমে একটু কথা বলে নিজের রুমে চলে এসেছে। বুকের বাঁ পাশে অসম্ভব চিনচিন ব্যথা করছে, সবকিছু বিষণ্ণ লাগছে। ফোনের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু ফোনের আলোটা জ্বলছে না। এখনো জামাকাপড় পাল্টায়নি। সাদির নাম্বারটাও নেই। এক বাড়িতে থাকলেও কখনো নাম্বার নেওয়ার প্রয়োজন পড়েনি, বা সাদিও দেয়নি। ছোঁয়ার নাম্বারও হয়তো সাদির কাছে নেই। তাহলে কি কথা হবে না? আতঙ্কে আটকে ওঠে ছোঁয়া, চোখ দুটো ভিজে উঠে ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। নিজের কপালে 2-4টা থাপ্পড় দেয়। কথা না বলে থাকবে কি করে? মনের গহীনে যে ওই লোকটার জন্য এক আকাশ সমান জায়গা তৈরি হয়ে গেছে, সেখানে শুধু লোকটার বিচরণ। সিমি এখনো বাবা মাকে কিছুই বলেনি, নিজের সাথে ঘটে যাওয়া একটা কথাও বলেনি। বললে বাবা মা ভীষণ কষ্ট পাবে। নাজমা ভীষণ রেগে আছে সিমির উপর বিয়ে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু সাইফুর রহমান একটুও রাগ করেনি। জীবনটা সিমির, তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাও সিমির। কোনো কিছু চাপিয়ে দেবে না। ছোট মেয়েকে জোর করে বিয়ে দিয়ে খুব বড় ভুল করেছে, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন উনি। ওইটুকুনি মেয়ে যে মানিয়ে গুছিয়ে সংসার করছে, এটাই অনেক। সাদি কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। মেঘাকে কিছু বলার আগেই দৌড়ে চলে গেছে। কোনো কাজে মন বসাতে পারছে না সাদি। বাড়ি ফিরবে কি করে সেটাই ভাবছে। পুরো বাড়িটা ফাঁকা। এতদিন তো একা থাকার অভ্যাসই ছিল সাদি। হঠাৎ করে পুচকি মেয়ের পাল্লায় পড়ে অভ্যাসটা পাল্টে গেল। সাদি আসবো? এবার নক করে বলে। কপাল থেকে হাত সরিয়ে নড়ে চড়ে বসে সাদি। আয়। কলম হাতে তুলে নেয়, ফাইলে মনোযোগ দেবে বলে। শুনলাম বউ নাকি চলে গেছে। চেয়ার টেনে বসে বলে ইভা। চলে গেছে কেমন কথা, বাড়িতে গেছে। কপালে রাগ দেখিয়ে বলে সাদি। এবার ঠোঁট টিপে হাসে। খুব ভালোভাবেই ফেসে গেছে সাদি, এটা ভালোই বুঝতে পারছে। ওই একই হলো, গেছে তো। হাত দিয়ে চুলগুলো নেড়ে এক গাল হেসে বলে ইভা। সাদি ফাইল বন্ধ করে ওই মেয়ে কি জাদু জানে না রে? দেয়ালের দিকে তাকিয়ে বলে সাদি। তা তো একটু জানি, না হলে কি তোকে বশ করতে পারতো? মিথিবা এত ভালোবাসা ফিল করে আমার মন গেল না। আর এই মেয়ের রাগ আর বদমাইশি দেখে পাগল হইলাম।
এবার মনটা খারাপ হয়ে যায় মিথি নামটা শুনে। হাসি মাখা মুখটা কালো হয়ে যায়। ওর কথা কেন তুলিস? দীর্ঘশ্বাস ফেলে বলে ইভা। ইদানিং খুব মনে পড়ে, কালকে ওর বোনকে দেখলাম, বড় হয়ে গেছে। সাদি উদাসীন ভঙ্গিতে বলে মৃদু। আচ্ছা বাদ দে, কথা বলেছিস ছোঁয়ার সাথে? রাতে কল করব, এতক্ষণে ছটফট করুক। হেসে বলে সাদি। বাবা, হাসাতেও শিখে গেছিস দেখি। বেঙিয়ে বলে ইভা। সাদি খানিকটা লজ্জা পেয়ে যায়। কখনো এভাবে হাসা হয়নি, কিন্তু ইদানিং খুব হাসি পায়। আবার কারোর সামনে হাসতেও লজ্জা করে। লজ্জা পাওয়ার নিয়েও অনেকক্ষণ হাসি ইভা। তারপর দুজনে মিলে বেশ কিছুক্ষণ গল্প করে, সাথে কাজও করে নেয় গল্পের ফাঁকে। দুপুরে খাবার খাইয়ে দিচ্ছে ছোঁয়াকে ওর বাবা। খাবারের প্রতি কোনো নজর নেই ছোঁয়ার, খালি সাদির কথাই মনে পড়ছে। উনি খেয়েছে, কি করছে, আমাকে মিস করছে, মনের মধ্যে এসব প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। এতে আরো বেশি বিরক্ত ছোঁয়া। এত মনে পড়বে কেন? ওনার তো মনে পড়ছে না, উনি তো দিব্যি ভালো আছে। নাজমা বেগম খাবার বেড়ে দিচ্ছে, সিমি পরীকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে। পরীর মনটা খারাপ, বাবাকে দেখে না 2 ঘন্টা হয়ে গেল। কি করছে বাবা? সিমি মুখে খাবার গুজে দিচ্ছে আর পরী মনমরা হয়ে চিবাচ্ছে। সিমি পরীর মনের কথা বুঝতে পারে। দীর্ঘশ্বাস ফেলে বলে সিমি। হাসি ফুটে উঠে পরীর মুখে, ফোকলা দাঁত বের করে এক গাল হাসে। পরীর হাসি দেখে সিমি আর ছোঁয়া মুচকি হাসে। রাত 10টা বাজে। আজকে ছোঁয়া একা থাকবে জেদ ধরেছে। সিমি বলেছিল ওদের সাথে থাকতে, কিন্তু ছোঁয়া থাকবে না। কোনো রকমে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। নাজমা বেগম আর সাইফুল এসে দরজা তাকিয়েছে অনেকক্ষণ, কিন্তু দরজা খুলেনি, কথাও বলেনি। বালিশে মুখ গুজিয়ে কেঁদে ফেলে ছোঁয়া। রাগ হচ্ছে নিজের প্রতি। উনি কল দেবে না এটা জানা ছোঁয়ার, কিন্তু নিজে কি করে পারলো নাম্বার আনার কথা ভুলে যেতে? নাম্বার আনলে তো কল করতে পারত, খবরটা জানতে পারতো। বুক ফিটে কান্না আসছে ছোঁয়ার। হাড়ে হাড়ে টের পাচ্ছে ওই লোকটাকে ছাড়া ওর একটা দিনও চলবে না। বেশ কিছুক্ষণ কান্না করার পর বুঝতে পারে ওর ফোন বাজছে। ফোন ধরতে ইচ্ছে করছে না। প্রভা আর শাশুড়ি ছাড়া আর কেউ কল করে না ওকে ফোনে। ভেবে নেয় ওরাই হয়তো কল করেছে। ভীষণ বিরক্ত হয়, কান্না করে শান্তি নেই। কান্নার মাঝেও বাধা দেবে এরা। 2 বার কল দেওয়ার পর সাদি কটমট চোখে তাকায় ফোনের দিকে। দুপুরে খাওয়া হয়নি, রাতেও খায়নি এখনো। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েই কল করেছে, কিন্তু ইডিয়েটটা কল ধরার নামই নেই। সারা বাড়ি খুঁজে ছোঁয়ার একটা জামাও পায়নি সাদি। এতে আরো বেশ বিরক্ত হয়। সব কিছু নিয়ে যাওয়ার কি আছে? বেলকুনিতে ফ্লোরে গোল হয়ে বসে সাদি। এখন কল না ধরা অবধি কল দিতেই থাকবে। ইচ্ছে করছে ঠুস করে কানে নিচে কয়েকটা থাপ্পড় দিয়ে দিতে। আবার কল দেওয়া শুরু করেছে। এবার সব বিরক্ত হয়ে আকাশ ছুঁইছে, থাপ করে উঠে বসে ফোনটা ধরে। সমস্যা কি তোর? কান্না করছি বুঝতে পারছিস না? কান্নার মধ্যেও তোর বিরক্ত করা লাগবে? ফোন কানে নিয়ে ঝাঁঝালো গলায় বলে। কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে ভীষণ কান্না করেছে। সাদি মুচকি হাসে। কান্না কেন করেছো? শীতল গলায় জিজ্ঞেস করে সাদি। বুকের ভিতর থক করে উঠে ছোঁয়া, চোখ দুটো বড় বড় হয়ে যায়। শুকনো ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আপনি কল করেছেন? অবাক হয়ে জিজ্ঞেস করে। কেন করতে পারি না? সাদি পাল্টা জিজ্ঞেস করে। ছোঁয়া লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে মুচকি হাসে। ভিডিও কল দিই? সাদি বলে। ছোঁয়া রিন্ডি নিয়ে বলে, এমবি নেই। আচ্ছা আমি এমবি দিচ্ছি, ততক্ষণে তুমি চোখে মুখে পানি দিয়ে এসো। সাদি কল কেটে দেয়। ছোঁয়া ফোনটা বুকে জড়িয়ে ধরে 2 মিনিট বসে থাকে, তারপর মুচকি এসে ওয়াশরুমে চলে যায়। 2 মিনিটেই চোখে মুখে পানি দিয়ে চলে আসে ছোঁয়া। আর তর সইছে না, মনের মধ্যে মানুষটাকে দেখার জন্য উতলা শুরু হয়ে গেছে। সারাটা দিন গেল দেখতে পারেনি। কোনো রকমে চোখ মুছে তোয়ালে ছুঁড়ে মারে আলনার দিকে। তোয়ালেটা আলনায় না পড়ে ফ্লোরে পড়ে যায়। বিরক্ত হয় ছোঁয়া, চোখ মুখ কুচকে আবার গিয়ে আলনায় রেখে আসে। এইবার ফোনটা হাতে নেবে, তখনই পাপার ডাক। মা ঘুমিয়েছিস? দরজাটা খোল না। শফিক রহমান দরজায় কড়া নেড়ে ডাকে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে ভেবে নেয় কথা বলবে না। বাবা ভাববে ঘুমিয়ে পড়েছে, যেই ভাবা সেই কাজ। তাতে দাঁত চেপে বসে থাকে। এদিকে শফিক রহমান ডেকে যাচ্ছে, যেন পণ করেছে মেয়ে দরজা না খোলা অবধি এখান থেকে 1 পাও নড়বে না। এবার ছোঁয়া চুপ করে থাকতে পারে না, বুক ভরে শ্বাস নেয় নিচের স্বরে। বাবা ঘুমোচ্ছি আমি, সকালে কথা বলবো, যাও তো তুমি। ভরে শ্বাস নেয় নিচের স্বরে বলে। একবার দরজা খোল, দেখে চলে যাব তোকে। অজ্ঞতা ছোঁয়া ও ওনা মাথায় দিয়ে দরজা খুলে শফিক রহমান মুচকি হাসে, মাথায় হাত বুলিয়ে দেয় ছোঁয়ার মাথায়।
রাগ করেছিস? দরজা কেন বন্ধ করেছিলি? ছোঁয়া গালে হাত দিয়ে বলেন উনি। না বাবা, রাগ করিনি, একটু মাথা ব্যথা করছিল তাই। ছোঁয়া একটু হাসার চেষ্টা করে বলে, এখন ঠিক লাগছে? একদম ফিটফাট আছি। মা, তোর সাথে একটু কথা বলতে চাইছিলাম। মুখটা কালো করে বলেন উনি। কি কথা? তোর আপির ব্যাপার কি হয়েছে বলতো? বিয়েটা ভেঙে দিল, এখন আবার তোর ভাসুরের মেয়েকে নিয়ে এসেছে, বাচ্চাটাও ওকে মা বলে ডাকে।